আমি মোহাম্মদ আনিসুজ্জামান, প্রভাষক, বাংলা বিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। তো এই ভিডিওতে আমরা আজকে কিভাবে খুব সহজে প্রদত্ত শব্দের সঠিক উচ্চারণ লেখা যায় তারই খুব সিম্পল কিছু টিপস দেব। এই টিপসগুলো সাধারণত বইয়ে লেখা থাকে না বা কোনো গাইড বইয়েও লেখা থাকে না। তো এইগুলো আমরা যারা এই লাইনে কাজ করছি তারা বিভিন্নভাবে একটু চিন্তা ভাবনা করে বের করে থাকি। আমার মনে হয় যে এই টিপসগুলো যদি একজন স্টুডেন্ট ভালোভাবে রপ্ত করতে পারে তাহলে এই উচ্চারণ ভিত্তিক যে 5 মার্কসের একটা কোশ্চেন্স হবে সেখানে সে সঠিক 5টি উচ্চারণ লিখতে পারবে। বিশেষ করে আমার এই ভিডিওটা যদি আজকে সে কমপ্লিটলি একটু দেখে, জাস্ট দেখলেই হবে, তাহলে সে বাংলা দ্বিতীয় পত্রের যে নির্মিতি অংশ, ব্যাকরণ অংশের যে 30 আছে তার 5 ক্যারি করা সম্ভব। তো আমি শুরু করছি। যে যে নিয়মগুলো এখানে দেওয়া আছে এগুলো অ্যাকচুয়ালি কোনো নিয়ম না, রুলস নয়, এগুলো এক একটা টেকনিক, এক একটা পলিসি। এইভাবে এই কাজগুলো করতে হবে বা করতে হয়, সেইগুলোকেই এখানে লিপিবদ্ধ করে আমি আলোচনায় আনব। তো সবাই একটু খেয়াল করবেন। প্রথমেই যে জিনিসটা মনে রাখা দরকার যে অ্যাকচুয়ালি উচ্চারণ, যেহেতু বাংলা এবং বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এবং এটা আমরা যেভাবে উচ্চারণ করি সেটাই মোটামুটি ধরে নিতে হবে এটি সঠিক উচ্চারণ। যদি কোনো বড় ধরনের বিশৃঙ্খলা না দেখা দেয় তাহলে আমাদের যে প্রতিদিনকার যে সৃষ্টজনের যে প্রতিদিনকার যে উচ্চারণগুলো, সেই উচ্চারণগুলো আসলে সঠিক উচ্চারণ। উচ্চারণ শেখার সবচেয়ে সহজ এবং ওয়ার্ল্ড ওয়াইড যে পলিসি সেটা হচ্ছে শুনে শেখা। অর্থাৎ বিভিন্ন মিডিয়া বা শিক্ষক বা সৃষ্ট কোনো মানুষ যারা কথা বলছে বিভিন্ন সেক্টরে, তাদের কথাটা শুনে উচ্চারণটা সঠিক শিখতে হয়। অ্যাকচুয়ালি ব্যাকরণ ধরে বা কোনো নিয়ম ধরে উচ্চারণ শেখার বিষয় নয়। তো যাই হোক, তারপরও আমরা যেহেতু পরীক্ষায় আসবে, উচ্চারণ করতে পারা আর লিখতে পারার মধ্যে আবার ডিফারেন্স আছে। যেমন উচ্চারণ আপনি করতে পারলেন, কিন্তু সেটা আপনি খাতায় কিভাবে তুলে ধরবেন, এখানে আমি সেই নিয়মগুলো দেখাবো। আপনি সঠিক উচ্চারণ করতে পারছেন, কিন্তু ওই জিনিসটাকেই আপনি খাতায় কিভাবে লিখবেন বা লিখিত রূপ কি হবে। একটা তো আমরা জানি ভাষার 2টি রূপ, একটা হচ্ছে কথ্য রূপ আর একটা হচ্ছে লেখ্য রূপ। তো লেখ্য বা লিখিত রূপটা দেওয়া খুব কঠিন, যে কোনো ভাষারই লিখিত রূপ দেওয়াটা খুব কঠিন, খুব সহজেই বলা যেতে পারে। সো উচ্চারণটা আরও, তো আমি এই পর্যায়ে সহজ করে নিয়ে আসার চেষ্টা করেছি, যেভাবে করলে স্টুডেন্টদের জন্য সহজ হবে সেই পলিসিগুলোই এখানে অ্যাপ্লাই করা আছে। মূলত এগুলো কোনো রুলস নয়। তো যাই হোক, প্রথমেই খেয়াল করেন যে মধ্য বা অন্তে যদি অউচ্চারিত না হলে হর্ষ দিতে হবে। আবার বলছি যে শব্দের মধ্য বা অন্তে অউচ্চারিত না হলে হর্ষ চিহ্ন দিতে হবে। যেমন এই শব্দটা খেয়াল করবেন, লেখা আছে কাব্য। তো হর্ষটা কিভাবে আসছে? আমরা বলছি কি, মূলত বলছি কাব্য। তাহলে এখানে এই প্রথম বয়ের সাথে অউচ্চারিত হচ্ছে না, সো এখানে আমি হর্ষ চিহ্ন দিয়েছি। সেম অসীম, এখানে ময়ের সাথে একটা অ আছে। আমরা জানি যে প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণ
ব্যঞ্জনবর্ণের উচ্চারণের প্রত্যেকটি ব্যঞ্জনবর্ণের সাথে একটি করে অ থাকে। এই অটা যদি উচ্চারিত না হয় তখন সেখানে আমরা হর্ষজাত ব্যঞ্জন বলি। এখানেও দেখেন লেখা আছে যা সে অনুযায়ী উচ্চারণ হওয়ার কথা ছিল অসীম। যেহেতু এখানে আমরা অসীম বলছি না, বলছি অসীম, সো আমরা এখানে হর্ষ চিহ্ন দিচ্ছি যে এখানে অ উচ্চারিত হয়নি। ক্লিয়ার? এটি সর্বাগ্যে মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে। এই ভুলটাই পরীক্ষার খাতায় বেশিরভাগ স্টুডেন্ট করে থাকে। নেক্সট আসেন 2 নম্বর, হ্রস্বই দীর্ঘই কার থাকলে, অর্থাৎ যে শব্দগুলো আমাদের সামনে আসবে সেই শব্দের মধ্যে কোথাও যদি দীর্ঘ ইকার থাকে তাহলে সেখানে আমরা লেখার সময় দীর্ঘ ইকার না লিখে হ্রস্ব ইকার লিখব। আবারও বলছি, হ্রস্ব ই দীর্ঘ ই যদি থাকে তাহলে আমরা যখন উচ্চারণ লিখছি প্রদত্ত শব্দের তখন দীর্ঘ ই না দিয়ে হ্রস্ব ই দিব। ব্যাপারটা এরকম। অধীর, এখানে ধয়ে দীর্ঘ ই আছে, এখানে আমরা লেখার সময় হ্রস্ব ই দিচ্ছি। ক্লিয়ার? ঠিক একইভাবেই অদ্বিতীয়, তো আমরা এটা উচ্চারণ করি অদ্বিতীয়, অদ্বিতীয়। তো সেই ক্ষেত্রে এখানে দয়ে দীর্ঘ ই ছিল, আমরা সেখানে দীর্ঘ ই না দিয়ে হ্রস্ব ই দিচ্ছি। খেয়াল করেন এই জায়গাটা, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা 1 নম্বরে মনে রাখলাম যে হর্ষ চিহ্ন দিব যদি অ উচ্চারিত না হয়। 2 নম্বরে মনে রাখলাম যদি হ্রস্বই দীর্ঘই থাকে তাহলে শুধু হ্রস্ব ইকার লিখব। সেম অ্যাজ 3 নম্বরটাও একই জিনিস, হ্রস্ব উ দীর্ঘ উ কার থাকলে হ্রস্ব উকার হবে। অর্থাৎ খেয়াল করেন এখানে দীর্ঘ উ আছে কিন্তু আমরা লেখার সময় লিখছি হ্রস্ব উ। ঠিক একইভাবে এখানেও দীর্ঘ উ আছে, আমরা লেখার সময় লিখছি হ্রস্ব উ। ঠিক একইভাবে 4 নম্বর, যৌগিক স্বর থাকলে ভেঙে লিখতে হবে। আবার বলছি, যৌগিক স্বর অর্থাৎ 2টি স্বর যদি উচ্চারণের সুবিধার্থে একসঙ্গে উচ্চারিত হয়, সহজ কথায় সেগুলোকে বলা হয় যৌগিক স্বর। যেমন এখানে একই সাথে এ আছে এবং হ্রস্ব ই আছে, এই দুইটা একত্রিত উচ্চারিত হয় বলে এটাকে বলা হয় যৌগিক স্বর। তো এটা আমরা যখন লিখব এরকম শব্দের মধ্যে যদি কোনো যৌগিক স্বর থাকে সেটাকে ভেঙে লিখতে হবে। যেমন ওই কো তান, আমরা এই যৌগিক স্বরটাকে ভেঙে লিখেছি। ঠিক একইভাবে ঔষধ, এখানে একটি যৌগিক স্বর আছে, এই যৌগিক স্বরটাকে আমরা এখানে ভেঙে লিখেছি ও এবং উ দ্বারা। এই 4টি মোটামুটি স্বরধ্বনি বা স্বরের সাথে রিলেটেড। এরপরে আসছে ব্যঞ্জন। তো প্রথমেই বলবো যে ব্যঞ্জন ধ্বনিগুলোর যেগুলো একের অধিক আছে সেই জায়গাগুলোতে সাধারণত এই রুলসগুলো ফলো করা হয়ে থাকে। যেমন বর্গীয় জ অন্তস্থ জ এর যে কোনো একটি থাকলে, বর্গীয় জ কিংবা অন্তস্থ জ, এক্ষেত্রে বর্গীয় জ লিখতে হবে। আবার খেয়াল করেন, বর্গীয় জ কিংবা অন্তস্থ জ থাকলে বর্গীয় জ লিখতে হবে। যেমন উপাচার্য, এখানে অন্তস্থ জ আছে, অন্তস্থ জ আছে, তো সেই ক্ষেত্রে আমরা লেখার সময় লিখছি উপাচার্য,
বর্গীয় জ লিখছি। ঠিক আছে, ঠিক একইভাবে এখানে যজ্ঞ এই শব্দটাতে ইও জ আছে, আবার সামনে আছে হচ্ছে অন্তস্থ জ, তো এই অন্তস্থ জটাকে আমরা লিখছি হচ্ছে যজ্ঞ। যজ্ঞ প্রথমেই বর্গীয় জ দিয়ে লিখছি। ঠিক একইভাবে 6 নম্বর, দন্ত ন কিংবা মূর্ধন্য ন থাকলে দন্ত ন লিখতে হবে। যেমন লবণ, তো শেষে মূর্ধন্য ন আছে, মূর্ধন্য ন আছে, আমরা এই মূর্ধন্য নটাকে দন্ত ন লিখছি। ঠিক একইভাবে লক্ষণ, এখানে মূর্ধন্য ন আছে, এই মূর্ধন্য নটাকে দন্ত ন লিখছি। সো 7 নম্বর, আমরা জানি যে বাংলা ভাষায় আমাদের 3টি স, দন্ত স, মূর্ধন্য স, তালব্য স। তো এই দন্ত স, মূর্ধন্য স, তালব্য স থাকলে আমরা তালব্য স লিখতে হবে। খেয়াল করব যে আমরা সব সময় তালব্য স লিখব। যেমন এখানে মূর্ধন্য স আছে, কিন্তু আমরা যখন উচ্চারণ লিখছি তখন লিখছি ঋষি তালব্য স দিয়ে। ঠিক একইভাবে এখানে দন্ত স আছে, টেকসই, আমরা যখন লিখছি তখন তালব্য স দিয়ে লিখছি, টেকসই। এবার আসেন 8 নাম্বার, এটিও লাগবে, এটি বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে যদি অনুস্বার থাকে তাহলে আমরা সেখানে উঁ লিখতে হবে। আবার বলছি, অনুস্বার থাকলে উঁ লিখতে হবে। যেমন দংশন, এখানে অনুস্বার আছে, আমরা লেখার সময় লিখছি উঁ, খেয়াল করেন, দংশন। ঠিক একইভাবে এখানে ধ্বংস বানানে আছে, সো আমরা লেখার সময় লিখছি উঁ দিয়ে। 9 নম্বর, নাসিক্য ব্যঞ্জন থাকলে চন্দ্রবিন্দু হবে। এগুলো যেগুলোই আমি হবে বলেছি, সেই হবেগুলো আসলে মানে আমার নিজের থেকেই বলা, এরকম কোনো রুলস নেই, বাট খেয়াল করলে দেখা যায় যে প্রায় ক্ষেত্রে হয়েছে, সো আমি হবে বলছি। যেমন পদ্ম, এখানে মটা হচ্ছে নাসিক্য। নাসিক্য আমরা যদি সব বাদ দিয়েও আমরা নাসিক্যর কথা চিন্তা করি তাহলে বর্গীয় শেষের 5টা ধ্বনিকে নিতে পারি। যেমন উ, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, ম, এই 5টিকে আমরা চিহ্নিত করতে পারি। আরও আছে, সেগুলো অনেক ডিটেলস দরকার নেই, আমরা এই 5টা নিয়েই বলছি যে এই 5টি বর্ণ যদি থাকে, যদি অন্তে থাকে, তাহলে সেখানে আমরা চন্দ্রবিন্দু দেওয়ার চেষ্টা করব। যেমন পদ্ম, এখানে নিচে ম আছে, মর কারণে এখানে চন্দ্রবিন্দু। এখানে জয়ে ইও আছে, যার ফলে উচ্চারণের শেষে আমরা চন্দ্রবিন্দু দিয়েছি। এছাড়াও খেয়াল করতে হবে যে এই অটি যদি কোথাও থাকে, সেটা যদি অর মতোই উচ্চারিত হয়। যেমন আমরা যদি লিখি অবিনাশ, এখানে অটা কিন্তু অয় উচ্চারিত হয়েছে, সো আমরা এর যদি উচ্চারণ লিখি তাহলে আমরা অয় লিখব, লিখে লিখব অ বি নাশ, শুধু এখানে টান দিলেই হচ্ছে। কিন্তু যদি ওর মতো উচ্চারিত হয় তাহলে ও চিহ্নটাই দিতে হবে। যদি ওর মতো উচ্চারিত হয়, যেমন এখানে লেখা আছে কিন্তু অ্যাকচুয়ালি লেখা আছে হচ্ছে মন, কারণ আমরা ময়ের সাথে যদি উচ্চারিত করি তাহলে উচ্চারণ হবে হচ্ছে মন, কিন্তু আমরা বলি মন, সো লেখার সময় আমাকে ওকার সহ লিখতে হচ্ছে মন।
ঠিক একইভাবে যদি সামনেও থাকে, যেমন আমরা লেখা আছে এখানে পদ্ম, কিন্তু আমরা বলি পদ্ম, সো আপনাকে ওকার দিয়ে লিখতে হচ্ছে। অর্থাৎ অর যদি আপনি খেয়াল করেন তাহলে তিনটি কথা মনে রাখতে হবে। অ যদি না থাকে তাহলে হর্ষ চিহ্ন, এই যে যেমন দয়ের সাথে অ নেই, সো হর্ষ চিহ্ন। অর সাথে যদি ওকার উচ্চারিত হয়, যেখানে যে ব্যঞ্জনের সাথে অ আছে ওকারের মতো উচ্চারিত হয়, তাহলে ওকার দিতে হবে, যেমন আমরা শেষেও দিয়েছি। অ যদি অয় উচ্চারিত হয় তাহলে অয় লিখতে হবে, এবং সেখানে হর্ষ চিহ্ন দেওয়া যাবে না আদিতে, বিশেষ করে অ যদি অয় উচ্চারিত হয়। তো এই নিয়মগুলোকে যদি আমরা একটু মনে রাখার চেষ্টা করি তাহলে খুব সহজেই আমরা মানে বোর্ডের যে 5 নাম্বার ক্যারি করার জন্য যে যোগ্যতাটুকু লাগে সেটা আমাদের অর্জন হবে। আর সবসময় মনে রাখতে হবে যে উচ্চারণ আসলে মানে এইভাবে ব্যাকরণ মেনে বা বিধি মেনে শেখার জিনিস নয়। তো উচ্চারণ আসলে মানে মূল বিষয়টা নির্ভর করে আপনার হিয়ারিং ক্যাপাসিটিটা বা হিয়ারিং সেন্সিবিলিটিটা কত হাই সেটার উপর নির্ভর করে যে আপনার উচ্চারণ আপনি কতটা সঠিক করতে পারবেন। এটা আসলে ব্যাকরণগত দিক থেকে শেখার বিষয় না। তো তারপরে আমরা যেটা করছি সেটা কিন্তু উচ্চারণ করা শিখছি না, ওই উচ্চারণটা লিখতে হবে কিভাবে সেটা শিখছি। সো এখানে কিছু টিপস বা কিছু রুলস আপনার মনে রাখতেই হবে, আদারওয়াইজ আপনি সঠিক উচ্চারণটা করতে পারবেন না। তো এই পর্বে আমরা দেখব যে আমরা যে কিছু শিখলাম, ধরেন 1 থেকে 8-9 নাম্বার পর্যন্ত আমরা কিছু জিনিস শিখলাম, সেই জিনিসগুলো যদি আমরা মনে রাখি, তো মনে রেখে আমরা অ্যাকচুয়ালি একটা বোর্ডের প্রশ্নকে সলভ করার মতো সক্ষমতা আছে কিনা সেটা আমরা এ পর্যায়ে দেখব। দেখেই যে আমরা একটি বোর্ডের প্রশ্নকে আমাদের শেখা পদ্ধতি অনুযায়ী সলভ করতে পারি কিনা। সবাই একটু খেয়াল করবেন, আমরা চট্টগ্রাম বোর্ড 2019 সালের একটি প্রশ্ন নিয়েছি, সেখান থেকে প্রথম 5টি শব্দ, অর্থাৎ আমরা এর আগে মানবন্টনে বলেছি যে এখানে 8টি শব্দ থাকবে, আমাদের সঠিক উচ্চারণ লিখতে হবে 5টি শব্দের। তো আমি এখানে জাস্ট প্রথম উদাহরণের জন্য প্রথম 5টি শব্দ নিয়েছি, নিয়ে আমি দেখাচ্ছি যে আমাদের শেখানো পদ্ধতি অনুযায়ী সলভ করা যায় কিনা। যেমন প্রথম শব্দটি ছিল অদ্য। এখানে অ আছে কিন্তু আমরা উচ্চারণ করি কিন্তু অদ্য না, আমরা উচ্চারণ করি অদ্য। সো আমরা ও দিয়ে লিখছি। ওকে, ঠিক একইভাবে ইতঃপূর্বে আমরা যা উচ্চারণ করছি তাই লিখছি, এখানে কোনো গ্রামারের দরকার নাই, কোনো নিয়মের দরকার নাই, আমরা এভাবেই বলে থাকি ইতঃপূর্বে। সো আমরা ইতঃপূর্বে এভাবেই লিখেছি। ঠিক একইভাবে ঐশ্বর্য, আমরা বলেছিলাম যে যৌগিক স্বর ভেঙে লিখতে হয়, শুধু যৌগিক স্বরটা ভেঙে লিখেছি। আর অন্তস্থ জ থাকলে বর্গীয় জ লিখতে হয়, সেটা আমরা লিখেছি। এবং অন্তে গিয়ে যদি অ থাকে সেটা ওকার হয়ে গেলে ওকারের মতো লিখতে হয়, সো আমরা ওকারের মতো লিখেছি। এবং যেখানে অ উচ্চারিত হয় না সেখানে হর্ষ দিতে হয়, সো আমরা রতে হর্ষ দিয়েছি। ঠিক একইভাবে বৈশাখ, এখানে আদিতে যৌগিক স্বর আছে, সেটাকে আমরা ভেঙে লিখেছি বয়ের সাথে ও এবং হ্রস্ব ই আছে, সো সেই দুটা লিখেছি বই। এবং শেষে ক্ষয়ের সাথে যেহেতু অ উচ্চারিত হচ্ছে না, সো হর্ষ চিহ্ন দিয়েছি। শেষেরটা অধ্যক্ষ, এটা মনে হয় আমার একটু আরেকবার লেখা দরকার। আদিতে অ থাকা সত্ত্বেও ওর মতো উচ্চারিত হওয়ার কারণে ওর তারপরে সব কিছু স্বাভাবিকভাবে লিখেছি। অর্থাৎ
আমি প্রথমেই বলেছিলাম এই ক্লাসের আদিতেই যে আমরা যা উচ্চারণ করি সেটাই লিখতে হবে। আর এখানে যে 8টি সহজ টিপস বা 9টি সহজ টিপস দেওয়া হলো সেগুলো আসলে জাস্ট যে জিনিসগুলো বেসিক্যালি চেঞ্জ হচ্ছে সেই জিনিসগুলোকে টাচ করার চেষ্টা করা হয়েছে, এবং যাতে খুব সহজে একজন শিক্ষার্থী এই পাসের অ্যান্সার করতে পারে সেই দিক নজর রেখে আমি খুব সহজে এই ক্লাসটা সাজিয়েছি। সবাইকে ধন্যবাদ, এবং আমার নেক্সট ক্লাস বানানের নিয়ম এবং সঠিক বানান লেখার উপর হবে। সবাইকে আগামী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।